আসসালামু আলাইকুম। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে ডিএইচএমএস অনলাইন টিউশন নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। আমি ডাক্তার মাবিয়া জেসমিন। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমার বিষয় হচ্ছে অবস্টেট্রিক্স। প্রথমেই আমি ডিএইচএমএস অনলাইন টিউশন সম্পর্কে কিছু বলে নিতে চাই। এখন হচ্ছে ডিজিটাল যুগ এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। সেজন্য আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের জন্য আমাদের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিটাকে কাজে লাগাতে চাই। ডিএইচএমএস অনলাইন টিউশন বাংলাদেশে প্রথম আপনাদের কাছে নিয়ে এসেছে যে একদম সিলেবাস ভিত্তিক কলেজের যে পড়াশোনা হয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ডিএইচএমএস এর যে ডিগ্রিটা আছে সেটার উপরে অনলাইন টিউশন। আমরা প্রতি বছরের আলাদা আলাদা ক্লাস হয় এবং প্রতিটা সাবজেক্টে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট করে থাকি। এখন জানতে হবে যে আমরা কেন এই অনলাইন টিউশনটাতে যোগ দিব, এর সুবিধাটা কি। এর সুবিধাটা হচ্ছে আমরা অনেকেই আছি যারা অন্য কাজের সাথে সম্পৃক্ত, আমরা নিয়মিত হয়তো ক্লাস করতে পারি না। তো সেক্ষেত্রে হয় কি, যদি আমাদের এখানে অনলাইন টিউশনে কেউ যদি স্টুডেন্টরা থাকেন তাহলে সে এই রাত্রে ক্লাস হয়, সে একটা সুবিধা মতো সময়ে তার ক্লাসটা ঘরে বসে করে নিতে পারলো, যাতায়াতের কোনো সমস্যা থাকলো না। কিংবা কলেজে দুই একটা ক্লাস মিস হতেই পারে, সেই মাইনাসটা তার থাকলো না। এটা হচ্ছে প্রধান সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই ক্লাসটা রেকর্ড থাকে, যেহেতু রেকর্ড থাকে তাহলে এই ক্লাসটা আমরা পরবর্তীতে আবার দেখে নিতে পারি। সেক্ষেত্রে যদি কোনো কিছু বোঝার কোনো কিছু জানার কোনো মাইনাস পয়েন্ট থেকে থাকে সেটা পূরণ হয়ে যায়। তারপর হচ্ছে এটা রেকর্ডেড ক্লাস না, এটা হবে লাইভ ক্লাস। আপনার টিচার আপনার সাথে থাকবে, আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং আপনি সেই উত্তরটা পাবেন ইনশাল্লাহ, আশা করি। তারপর পরীক্ষার প্রস্তুতি আমরা সাজেশন দিয়ে থাকি এবং পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার যা যা হেল্প দরকার সে হাত ধরে আপনাকে একটা বছর পার করে দেওয়া, ঠিক আছে। এই কারণে আমরা আপনাদেরকে সাজেস্ট করি যে এই ডিএইচএমএস অনলাইন টিউশনে আপনারা যোগদান করুন। যারা ছাত্র আছেন তারা যোগদান করতে পারেন, এমনকি যারা পাশ করে গিয়েছেন কিন্তু মনে করছেন যে আমার এই বছরের এই সাবজেক্টটাতে, যে কোনো একটা সাবজেক্ট হতে পারে, একটু শেখার কমতি রয়ে গিয়েছে। কারণ চিকিৎসক হচ্ছে এমন একটা পেশা যেখানে সারা জীবনই আপনাকে জানতে হবে, সারা জীবনই করতে হবে। তো সেটা যদি কোনো জায়গায় কোনো কমতি থেকে যায় কিংবা মনে হয় যে এটা আমার একটু আবার ঝালাই করা দরকার, তারাও ভর্তি হতে পারেন আমাদের ডিএইচএমএস অনলাইন টিউশনে। তারা এমনও হতে পারে যে একই সাথে আপনি দুইটা ইয়ারে ভর্তি হতে পারেন, 2 ইয়ারের ক্লাস করলেন এবং আপনার সেই যেখানে একটুখানি সমস্যা রয়েছে সেটা আপনি উতরে গেলেন। ঠিক আছে, এই ছিল আমার ডিএইচএমএস অনলাইন টিউশন সম্পর্কে বলা। এখন আমরা যাব আমাদের মূল বিষয়বস্তুতে। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন, ডিএইচএমএস আছি আপনাদের সাথে। আমার অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি থার্ড ইয়ারের একটা সাবজেক্ট, খুবই প্রয়োজনীয় একটা সাবজেক্ট। এটার অবস্টেট্রিক পার্টটা নিয়ে আমি সারা বছর থাকবো আপনাদের সাথে। এমনই একটা সাবজেক্ট এটা, যেটা হচ্ছে আমাদের চিকিৎসকদের তো ভালোভাবে জানা প্রয়োজন অবশ্যই, এছাড়াও সাধারণ মানুষদেরও এ সম্পর্কে অনেক কিছুই জানার রয়েছে। প্রথমেই আমরা জানবো অবস্টেট্রিক্স জিনিসটা কি। অবস্টেট্রিক্স হলো চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যা গর্ভধারণ, প্রসব এবং প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর যত্ন নিয়ে কাজ করে। বুঝলাম আমরা তিনটা বিষয়, প্রেগন্যান্সি পিরিয়ড এবং চাইল্ড বার্থের সময়টা এবং প্রসব পরবর্তী যে পোস্টপার্টাম পিরিয়ডটা আছে সেই সময় অবস্টেট্রিক্স কাজ করবে, তাকে নিয়ে, মা এবং শিশুকে নিয়ে। WHO সংজ্ঞা অনুযায়ী হচ্ছে
অবস্টেট্রিক্স হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সেই শাখা যেখানে গর্ভধারণ, প্রসব এবং প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর স্বাস্থ্য, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য দায়িত্বশীল। সেই সাবজেক্টটাকেই বলা হয় অবস্টেট্রিক্স। একজন গর্ভধারিণী মা, তার অনেক ধরনের সমস্যা হতে পারে, তার শারীরিক মানসিক সাপোর্টের প্রয়োজন হতে পারে, সেটাই আপনাকে দিবে অবস্টেট্রিক্স। WHO মতে অবস্টেট্রিক্স এর মূল লক্ষ্য হলো মাতৃমৃত্যু এবং নবজাতকের মৃত্যুর হার হ্রাস করা, 1 নম্বর। দ্বিতীয়ত, গর্ভাবস্থায় জটিলতা শনাক্ত করা এবং তার সমাধান করা। নবজাতকের স্বাস্থ্যকর জন্ম নিশ্চিত করা। গর্ভবতী নারীর শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা। এগুলো হচ্ছে WHO মতে অবস্টেট্রিক্স এর মূল লক্ষ্য। অবস্টেট্রিক্সে আমরা কি আলোচনা করি? মা এবং শিশু কখন? গর্ভধারণের সময়, প্রসবের সময় এবং প্রসব পরবর্তী সময়। আজকে আমরা পড়ব নবজাতক সম্পর্কে। যখন আমরা মা ও শিশু আলোচনা করছি, তখন আমাদের মা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিশুও গুরুত্বপূর্ণ। নবজাতক, আমরা সবাই জানি নবজাতক কি। নবজাতক হলো একটি শিশু জন্মের পর থেকে প্রথম 28 দিন বয়স পর্যন্ত, এই নবজাতক পর্যন্তই আমরা অবস্টেট্রিক্সে পড়ে থাকি। তারপর শিশু রোগ যেটা, সেটা আবার আলাদা বিভাগ হয়ে যায়। যতদিন বাচ্চা গর্ভে থাকে, ভ্রূণ হিসাবে, ফিটাস হিসাবে, ততদিন তার যত্ন এবং নবজাতক কালটা তার যত্ন, এটাই অবস্টেট্রিক্স এর আলোচ্য বিষয়। নবজাতক 28 দিন পর্যন্ত সাধারণত নবজাতক ধরা হয়ে থাকে। এই সময়টাকেই বলা হয় নিউনেটাল পিরিয়ড। এই সময়ে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ যত্নের প্রয়োজন হয়। নবজাতকের সঠিক পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ও জীবনের ভিত্তি স্থাপন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নবজাতক বলতে সেই শিশুদের বোঝানো হয় যারা জন্মগ্রহণের পর প্রথম 28 দিন পর্যন্ত বয়সের মধ্যে থাকে। এই সময়টাকে বলা হয় নিউনেটাল পিরিয়ড এবং এই সময়টা একজন শিশুর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। নবজাতকের যত্নে WHO আমাদেরকে কি নির্দেশনা দেয়? নবজাতকের যত্নের জন্য WHO নির্দেশনাগুলো হলো: 1, প্রারম্ভিক স্তন্যপান, উষ্ণতা বজায় রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় টিকাদান। এটা সুস্থ নবজাতক হোক, অসুস্থ নবজাতক হোক, সবার ক্ষেত্রে এই 4টা জিনিস WHO নির্দেশনা। নবজাতকদের প্রারম্ভিক স্তন্যপান মানে মাকে একটা আইডিয়া দিতে হবে প্রারম্ভিক স্তন্যপান সম্পর্কে। সবকিছুই আমরা আসলে মানুষ যারা, আমরা সবকিছুই শিখি। একজন যে প্রথমবার মা হয়েছে, সেও শিখতে, তাকেও শেখাতে হবে যে কিভাবে স্তন্যপান করাতে হয়। জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের দুধ দিতে হবে, যেটা যে শাল দুধ বলা হয় বাংলায়, সেটাই শিশুকে খাওয়াতে হবে। উষ্ণতা বজায় রাখা, শিশুকে ঠান্ডা থেকে, বাইরের পরিবেশ থেকে একটু উষ্ণভাবে রাখতে হবে। আমরা জানি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন যে একটা উষ্ণ পরিবেশের মধ্যে থাকে, হঠাৎ করে যদি তাকে খোলা রাখা হয়, ঠান্ডা পরিবেশে রাখা হয়, সে অনেক অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। সেজন্য উষ্ণতা বজায় রাখা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আসছে শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা। শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের খুব খুব খেয়াল রাখতে হবে, কারণ সংক্রামক রোগ এড়ানোর জন্য আমরা জানি গত কয়েক বছর যাবত এটা আসলে বাংলাদেশে নির্মূল করা কিংবা এটা কন্ট্রোল করা সম্ভব হয়েছে যে
শিশু মৃত্যুর হার ধনুষ্টঙ্কারের কারণে যে ভাবে হতো এটা কন্ট্রোল করা সম্ভব হয়েছে টিটেনাসের মাধ্যমে। এর আগে কিন্তু এই সংক্রামক রোগে শিশু মৃত্যুর হার বাংলাদেশে অনেক বেশি ছিল। তো সংক্রামক এড়াতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন শিশুর আম্বিলিকাল কর্ড কাঁচা থাকে, হ্যাঁ, সে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় টিকাদান, টিকাদান অবশ্যই করতে হবে শিশুকে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ থেকে রক্ষা করার জন্য। নবজাতক শিশুর রোগ, নবজাতক শিশুদের অনেক ধরনের রোগ হয়ে থাকে। এখানে 9টা রোগের নাম দেওয়া আছে যেগুলি খুবই কমন। যেমন এগুলি খুবই কমন এবং এগুলি থেকে আমাদের কিন্তু সিলেবাসেও মানে আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে পারে। নবজাতক শিশুর জন্ডিস, সোয়েলিং অফ দ্য ব্রেস্ট, নিউনেটাল ইনফেকশন, নাভিতে জীবাণুর সংক্রমণ, পেমোফিগাস নিউটেরাম, অ্যাপথালমিয়াম নিউটেরাম, টিটেনাস নিউটেরাম, ডিহাইড্রেশন এবং রিকেট। এগুলো হলো নবজাতকের খুব কমন কিছু ডিজিজ। সবগুলো ডিজিজ আলোচনা করা একটা ক্লাসে অবশ্যই সম্ভব না। আজকে আমরা শুধু 2টা ডিজিজ নিয়ে আলোচনা করব। একটা হলো প্রি টার্ম বেবি কিংবা প্রি ম্যাচিউর বেবি, যেটা আজকাল আমাদের দেশে খুবই বেড়ে গিয়েছে। এবং আরেকটা খুব কমন রোগ সেটা হলো নিউনেটাল জন্ডিস। প্রি টার্ম বেবি অথবা প্রি ম্যাচিউর বেবি। প্রি ম্যাচিউর বেবিটা কি? আমরা জানি যখন একটি ফিটাস মায়ের গর্ভে থাকে কতদিন? 40 সপ্তাহ হচ্ছে নর্মাল, 42 সপ্তাহ পর্যন্ত এটা থাকতে পারে। যেমন 40 থেকে 42 পর্যন্ত নর্মাল, তেমনি 40 2 সপ্তাহ আগে 38 থেকে, মূলত বলা যায় 38 থেকে 42 সপ্তাহ পর্যন্ত হচ্ছে নর্মাল সময়। কিন্তু কোনো শিশু যদি গর্ভাবস্থার 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্মগ্রহণ করে তাহলে তাকে আমরা বলবো প্রি টার্ম বেবি অথবা প্রি ম্যাচিউর বেবি। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মডারেটলি প্রিটার্ম, যেটা 32 থেকে 36 সপ্তাহ পর্যন্ত ধরা হয়। ভেরি প্রিটার্ম, যেটা 28 থেকে 32 সপ্তাহ পর্যন্ত ধরা হয়। আরেকটা হচ্ছে এক্সট্রিমলি প্রিটার্ম, যেটা 28 সপ্তাহ আগে। 28 সপ্তাহ, তাই না? তার মানে হচ্ছে 7 মাস। ঠিক আছে, 28 সপ্তাহ মানে 7 মাস। 7 মাসের আগেই যদি কোনো যে কোনো কারণে মায়ের কোনো সমস্যা থাকতে পারে, ভ্রূণের কোনো সমস্যা থাকতে পারে, যে কোনো কারণে যদি ডেলিভারি হয়ে যায় কিংবা আমরা করাতে বাধ্য হই, সেক্ষেত্রে শিশুর ওজনও খুব কম থাকে এবং ওজনও এই ক্ষেত্রে একটা ফ্যাক্টর। যখন এটাকে বলা হয় লো বার্থ ওয়েট বেবি, লো বার্থ ওয়েট বেবি। তো সাধারণত 2.5 কেজি পর্যন্ত ধরা হয় জন্মের সময়, ওজনে 2.5 কেজিটা নর্মাল। কিন্তু যখন কোনো বেবি প্রি টার্ম বেবি হয় তো তার ওজন অবশ্যই স্বাভাবিকভাবেই কম থাকে। এই লো বার্থ বেবিরা সবসময় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং দেখা যায় যে আরো অনেক সমস্যাই থাকতে পারে। 28 সপ্তাহ আগে যদি কোনো বেবি জন্মগ্রহণ করে যেটা এক্সট্রিমলি প্রিটার্ম, তো তখন দেখা যায় তারা অক্সিজেন নিতে পারে না, চোখ খোলা রাখাও তারা শিখে না, এমনকি অনেককে দেখা যায় চোখের পাতাও ঠিক মতো গঠন হয় না। তারা মায়ের বুকের দুধ টেনে খেতে পারে না। তাদেরকে ড্রপার দিয়ে খাওয়ানো হয়, এনআইসিইউ তে রাখতে হয়। হ্যাঁ, এই প্রিটার্ম বেবি গুলিতে যদি তারপরও দেখা যায় যে 28 সপ্তাহের আগে যে বেবিগুলি জন্মগ্রহণ করে অনেক সময় তাদের এত যত্নের পরেও শারীরিক মানসিক কোনো
যে কোনো ধরনের একটা সমস্যা বড় হলেও রয়ে যেতে পারে। এজন্য এটা এক্সট্রিমলি প্রিটার্ম। আর ভেরি প্রিটার্ম যেটা 28 থেকে 32 সপ্তাহের মধ্যে, সেটা আসলে সেও অক্সিজেন ঠিক মতো নিতে পারে না এবং মায়ের বুকের দুধ টেনে খেতে পারে না। তাকেও ড্রপারের মাধ্যমে খাওয়ানো হয়, এনআইসিইউতে রাখা হয়। কিন্তু যদি 32 থেকে 36 সপ্তাহের মধ্যে হয়, তাহলে আমরা এটাকে খুব প্রায় স্বাভাবিকভাবে যত্ন নিলে, যত্নের মাধ্যমে তাকে আমরা রিকভার করে নিতে পারি। এখন আমরা আসি প্রিটার্ম বেবির কারণ, কেন প্রিটার্ম বেবি হয়। এক্ষেত্রে আমরা কারণের ক্ষেত্রে একটা দেখব মায়ের কারণ, একটা দেখব শিশুর কারণ, আরেকটা হচ্ছে পরিবেশগত কারণ। মায়ের কি কারণ থাকতে পারে? মায়ের উচ্চ রক্তচাপ থাকতে পারে, প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ থাকতে পারে, সেক্ষেত্রে প্রিটার্ম বেবি হওয়ার সম্ভাবনা অনেক। এছাড়াও থাকতে পারে গর্ভাশয়ের অসামঞ্জস্যতা, কিংবা ইউরিনারি ট্র্যাক্টের কোনো ইনফেকশন, অথবা মায়ের পুষ্টিহীনতা। এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় বাধ্য হই এক প্রকার সিজার করা হয়, প্রিটার্ম বেবি জন্ম হয়। কিছু কারণ থাকতে পারে। একটা হলো একাধিক গর্ভধারণ। যদি যমজ শিশু হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু জরায়ুর আকার একটা লিমিট আছে, তো তাই না, সেখানে 2টা কিংবা 3টা শিশু থাকলে অবশ্যই তারা ওজনে কম হবে। এছাড়াও জন্মগত কোনো ত্রুটি থাকতে পারে। পরিবেশগত কারণ, ধূমপান, অ্যালকোহল কিংবা ড্রাগ, কিংবা সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে মানসিক চাপ। আজকালকার দিনে কোনো মানুষই মানসিক চাপ মুক্ত নয়। যখন একটা মা একজন মা হতে চলেছেন, তখন তার মধ্যে মানসিক চাপটা অনেক বেশি কাজ করে। তো আমাদের অবশ্যই সেই মায়ের পাশে থাকতে হবে এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও তার পাশে থাকতে হবে, সাহস যোগাতে হবে যেন সে মানসিক চাপটা কম নেয়। মানসিক চাপের কারণেও অনেক সময় দেখা যায় যে যে সেক্টর ভিতরে বাচ্চাটা থাকে, গর্ভের ভিতরে যে ফ্লুইডটার মধ্যে অনেক সময় দেখা যায় সেই সেক্টর কেটে যায় এবং ফ্লুইডটা পড়ে যায়। তখন আমরা বাধ্য হই বেবিটাকে সিজার করে বের করে আনতে। ঠিক আছে, এখন আমরা যাব প্রিটার্ম বেবির লক্ষণ কি হতে পারে। শারীরিক লক্ষণ থাকবে, যেমন ওজন কম, ত্বক অনেক পাতলা এবং স্বচ্ছ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এছাড়াও থাকবে ফাংশনাল কিছু লক্ষণ, যেমন শ্বাস প্রশ্বাসের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, কম প্রতিরোধ ক্ষমতা। অবশ্যই প্রিটার্ম বেবির প্রতিরোধ ক্ষমতা নাই বললেই চলে। যে কোনো সংক্রমণে সে আক্রান্ত হতে পারে, এজন্য খুবই সতর্কতা প্রয়োজন। যার তার কোলে দেওয়া যাবে না, কিংবা হাত ধুয়ে সুন্দর করে কোলে নিতে হবে, তাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং খাওয়া দাওয়ার সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, এটা আমি আগেই বলেছি, যখন 32 সপ্তাহের কম সময়ে একটা শিশু জন্মগ্রহণ করে, সে ঠিক মতো অক্সিজেন নিতে পারে না, তাকে আলাদাভাবে অক্সিজেন দিতে হয়, এনআইসিইউতে রাখতে হয়, এবং সে কখনোই বুকে দুধ টেনে খেতে পারে না, তাকে ড্রপারের সাহায্যে খাওয়ানো হয়। তারপর ডেভেলপমেন্টের সমস্যা থাকে, শারীরিক এবং মানসিক বৃদ্ধি। আমরা জানি যে একটা শিশু জন্ম নেওয়ার পর প্রথম সপ্তাহে তার ওজন কিছুটা কমে যায় এবং দ্বিতীয় সপ্তাহ থেকে তার ওজন আবার বাড়তে শুরু করে। তো একটি শিশু জন্মই নিল কম ওজনে, প্রথম সপ্তাহে তার ওজন আবার কমেও গেল, তো তার তো অবশ্যই এক্সট্রা কেয়ার প্রয়োজন। প্রিটার্ম বেবির হোমিওপ্যাথিক চিকিৎসা, আসলে এখানে কিছু ঔষধের নাম আমি উল্লেখ করেছি, কিন্তু এভাবে কোনো, আমরা তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, এভাবে মুখস্থ কোনো ওষুধ তো দেওয়া যায় না। লক্ষণ আমরা দেখব এবং তাকে সেই অনুযায়ী চিকিৎসা দেব। এখানে ক্যালকেরিয়া ফস, ন্যাট্রামিউর, কার্বোভেট, চায়না, এন্টিনটার্ড, এগুলোর নাম আসতে পারে এবং এছাড়াও অন্য মেডিসিনের নামও
আসতে পারে। সেটা আমরা কি কারণে তার জন্ম হলো, কি টার্ম মানে সময়ের আগেই সে কেন জন্মালো, সে কারণটার উপরে গুরুত্ব দিব বেশি। প্রতিরোধ, কিভাবে প্রিটার্ম বেবি মানে যেন প্রিটার্ম না হয়ে যায়, সে কিভাবে এটা আমরা প্রতিরোধ করব। প্রতিরোধ করব আমরা একমাত্র একটা ভাবেই সেটা করা যায়, সেটা হলো মায়ের যত্ন। নিয়মিত চেক আপ করতে হবে, খাবারটা ঠিক মতো খেতে হবে এবং মানসিক চাপ কমাতে হবে। আর ধূমপান, অ্যালকোহল পরিহার করতে হবে। যদিও এটা আমাদের দেশে খুব একটা দেখা যায় না, কিন্তু বাইরের দেশে প্রচুর মেয়েরা অ্যালকোহলিক কিংবা ধূমপায়ী হয়ে থাকে। শিশুর যত্ন, এটা হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা আমরা কি করতে পারি? প্রিটার্ম বেবির ঔষধের চেয়ে বেশি প্রয়োজন তার হচ্ছে ব্যবস্থাপনার যত্ন। ইনকিউবেটরের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, বুকের দুধ খাওয়াতে হবে, সংক্রমণ প্রতিরোধ করতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। ঠিক আছে? ইনকিউবেটরে আসলে কি করে? তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। আমি এমন বেবি দেখেছি যাদেরকে ইনকিউবেটরে, যাকে আর কি ইনকিউবেটরে রাখা হয়নি, সে প্রিটার্ম বেবি ছিল, কিন্তু দেখা গেছে যে একটা বালিশের ভিতরে রেখে তাকে যত্ন করে তাকে বাঁচানো সম্ভব হয়েছিল। তো যেভাবে আমরা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই হচ্ছে মূল কথা। বুকের দুধ খাওয়াতে হবে, সে যেহেতু টেনে খেতে পারে না, তাকে বাটি চামচ দিয়ে হোক, ড্রপার দিয়ে হোক, যেভাবে খাওয়ানো যায় খাওয়াতে হবে। পুষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ প্রিটার্ম বেবির ক্ষেত্রে, কারণ তার যেহেতু ওজন কম এবং যেহেতু তখন প্রিটার্ম বেবির সমস্ত শারীরিক গঠন কিন্তু হয়ে যায়, কিন্তু তার হচ্ছে ওজন কম, সেই গঠনগুলি হয়েছে কিন্তু তারা পোক্ত না, হ্যাঁ, অপরিপক্ক। তো অপরিপক্ক তাকে কি করতে হবে? নিয়মিত পুষ্টির যোগান দিতে হবে এবং সেভাবেই সে আস্তে আস্তে রিকভার করবে। তো এক্ষেত্রে একটাই সলিউশন, সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক। মাকে যত্ন নিতে হবে, মায়ের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল করতে হবে এবং তাকে ঠিক মতো বুকের দুধ খাওয়াতে হবে। নিয়মিত পুষ্টির সরবরাহ থাকলে এই এই প্রিটার্ম বেবি রিকভারি করা সম্ভব। এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হলো ক্যাঙ্গারু মাদার কেয়ার। প্রিটার্ম বেবির ক্ষেত্রে যেটা একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি, এটা বর্তমানে এটা বাংলাদেশে খুবই প্রচলিত, ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কি? ক্যাঙ্গারু যেমন একটা থলের মধ্যে নিজের শিশুকে রেখে দেয়, সেইভাবে মায়ের কাছে শিশুকে রেখে দেওয়া, মায়ের সাথে ত্বকের সাথে ত্বক যে স্পর্শ, সেটাই হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার নাম দেওয়া হয়েছে। এটা হলো একটা স্নেহময় এবং কার্যকর পদ্ধতি, যা বিশেষত কম ওজনের বা প্রিম্যাচিউর শিশুদের যত্নে ব্যবহৃত হয়। এটি একটি সহজ, স্বল্প ব্যয়ের এবং প্রমাণ ভিত্তিক কৌশল, মানে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত আর কি, যা শিশুর স্বাস্থ্য এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বৈশিষ্ট্যগুলো কি? এটা হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকবে মায়ের সাথে। এই যে আমরা ছবিটা দেখি, এর আগেও ছবি ছিল প্রিটার্ম বেবির। তো এখন এই যে একটা প্রিটার্ম বেবি, তাকে যে মায়ের বুকে রাখা হয়েছে, এটা হলো কি ত্বকের সাথে ত্বকের সংস্পর্শ। এতে শিশুর তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে, শিশুর হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হবে এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হবে। এনআইসিইউ যে আরো অনেক বেশি কার্যকর। এনআইসিইউতে যে শিশুর যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয়, এখানে সে পার্শ্ব প্রতিক্রিয়াটা হবে না। ঠিক আছে? তো একটা হলো আপনার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকবে ক্যাঙ্গারু মাদার কেয়ারে, একটা হলো স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকবে। তারপর দ্বিতীয় হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। একটু পরপর তাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, যেন সে নিয়মিত পরিমিত পুষ্টিটা পায় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে বাড়ে। এবং মা যখন শিশুর সাথে অধিক সময় কাটাবেন, তখন মায়েরও শারীরিক এবং মানসিক উন্নয়নে এটা সহায়তা করবে।
এর উপকারিতাগুলি: তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে, শিশুর ওজন দ্রুত বৃদ্ধি হবে, ইমিউন সিস্টেমটা শিশুর দ্রুত উন্নত হবে, মায়ের এবং শিশুর মানসিক বন্ধন বৃদ্ধি হবে, অক্সিজেন এবং হৃদস্পন্দনের উন্নতি হবে। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। কখন ব্যবহার করা হয় এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা? অকাল জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে, যদি শিশুর ওজন কম থাকে, 2.5 কেজি অথবা এর কম, এছাড়াও নবজাতককে যদি ইনকিউবেটর ছাড়াও যত্নের প্রয়োজন হয়, তাহলে এই ব্যবস্থাটা আমরা নিতে পারি। কিভাবে নিতে হবে? শিশুকে শুধু ডায়পার পরিয়ে রাখতে হবে, সারা শরীর তার খালি থাকবে এবং মায়ের বুকের উপরে শুইয়ে রাখতে হবে। পরিষ্কার কাপড় বা স্লিং দিয়ে মায়ের বুকের সাথে জড়িয়ে রাখতে হবে। যেমন বললাম যে ক্যাঙ্গারু তার থলেতে যেভাবে তার সন্তানকে রাখে, সেভাবে একটা থলে বানিয়ে, কিন্তু মায়ের কাছ থাকবে, সে সারাক্ষণ মায়ের বুকে লেগে থাকবে, সারা শরীর তার সারা শরীরের ত্বক মায়ের ত্বকের সাথে লেগে থাকবে। দিনে কয়েক ঘন্টা ধরে এটা চালিয়ে যেতে পারবেন। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এই পদ্ধতিটা শুধু মায়ের ক্ষেত্রেও নয়, শুধু মায়ের ক্ষেত্রেই নয়, বাবার ক্ষেত্রেও এটা প্রয়োগ করা যেতে পারে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত একটি সাশ্রয়ী এবং নিরাপদ পদ্ধতি। মা বাবার সাথে শিশুর এমন একটা বন্ডিং থাকে, যার মানে যেটা এনআইসিইউ প্রয়োজন হয়। তো এই ছিল আমাদের প্রিটার্ম বেবি নিয়ে আজকের আলোচনা। এখন আমরা নিউনেটাল জন্ডিস নিয়ে কিছু আলোচনা করব। আমরা নিউনেটাল জন্ডিস সম্পর্কে সবাই জানি। নর্মাল যে ডেলিভারি গুলি হয়, যারা 40 সপ্তাহে অথবা মানে স্বাভাবিক সময়টা পার করে দুনিয়াতে আসে 38 থেকে 42 সপ্তাহের মধ্যে, তাদের ক্ষেত্রেও আমরা দেখি 60% বাচ্চাদের ক্ষেত্রে নিউনেটাল জন্ডিস দেখা যায়। আর যারা প্রিম্যাচিউর বেবি, তাদের মধ্যে 80% বাচ্চাদের ক্ষেত্রে নিউনেটাল জন্ডিস দেখা যায়। নিউনেটাল জন্ডিস সম্পর্কে আমরা এখন আরো আলোচনা করব গভীরভাবে, বিস্তারিতভাবে। তার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন সম্পর্কে কিছু বলতে চাই। ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন, যেটা বাংলাদেশে প্রথম এসডি হোমিও মেডিকেল একাডেমি শুরু করেছে। এখানে প্রত্যেকটা ইয়ারে সিলেবাস ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করানো হয়। ডিজিটাল যুগ এখন আমাদের শিক্ষাক্ষেত্রেও এই প্রযুক্তিটাকে আমাদের কাজে লাগানো প্রয়োজন। অনেকে দেখা যায় নিয়মিত ক্লাস করতে পারেন না, কিংবা অনেকের জানার শেখার আগ্রহ অনেক আছে, কিন্তু তারপরও অনলাইনে কিন্তু অনেক ক্লাস পাওয়া যায়। আপনারা হোমিওপ্যাথির উপরে অনলাইনে অনেক ক্লাস পাবেন, কিন্তু বিষয় ভিত্তিক আপনার এই ইয়ারে কতটা সাবজেক্ট আছে, প্রত্যেকটা অধ্যায় ধরে 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 সেইভাবে সিলেবাস শেষ করা, এইরকম অনলাইন টিউশন আপনি আর কোথাও পাবেন না। এটাই আমাদের শুরু। এখানে আমরা কি সুবিধা পাবো? এখানে যেহেতু ক্লাসগুলি হবে অনলাইনে, সেহেতু আপনি আপনার জায়গায় থেকে করতে পারছেন। কলেজে যদি কোনো ক্লাস মিস হয়ে গেল, সেটা আপনি এখানে পূরণ করে নিতে পারছেন। আপনার জানার আগ্রহ, আপনার শেখার আগ্রহ এখানে পূরণ হচ্ছে। অনলাইনে ক্লাস হবে এবং আরেকটা সুবিধা হচ্ছে ক্লাসগুলো রেকর্ড থাকবে। রেকর্ড থাকার কারণে আপনি পরবর্তীতে সেই ক্লাসগুলি আবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আপনার যদি একটা ক্লাস শুনে আপনার ফুলফিল হলো না, আপনি আরেকটা ক্লাস, সেই রেকর্ডেড ক্লাসটা আরেকদিন অবসর সময়ে বসে বসে দেখতে পাচ্ছেন। তো আপনার সেই কনফিউশনটা দূর হয়ে গেল। আবার যখন ক্লাসটা হবে তখন কিন্তু ক্লাসটা লাইভ হয়। এই যে আমি এখন কথা বলছি আপনাদের সাথে, যদি কোনো আপনার প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি সেটার উত্তর দিতে একান্ত চেষ্টা করব। ঠিক আছে? লাইভ ক্লাসগুলো হওয়ার কারণে আপনি আপনার জিজ্ঞাসাটা করতে পারছেন। ঠিক আছে?
আর পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন আপনারা সবাই। আপনাদের এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন তারা সবাই খুবই যোগ্যতা সম্পন্ন। আপনারা পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, কিভাবে প্রশ্নের উত্তর দিবেন, কিভাবে প্র্যাকটিক্যাল খাতা লিখবেন, কি সমস্ত কিছুর আপনারা এখানে উত্তর পাবেন। এবং যারা ছাত্র তারা তো অবশ্যই বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনে যুক্ত হবেন আমি মনে করি। এবং যারা পাশ করে গিয়েছেন, ডাক্তার হয়ে গিয়েছেন, হয়তো দেখা যাচ্ছে যে আমার এই সাবজেক্টটা একটু পড়া কম হয়েছে, কিংবা আমার একটু বুঝতে হবে, কিংবা এটার আমি ক্লাস করি নাই, আমার মনে হচ্ছে যে এটাতে আমার একটু আহ সমস্যা আছে, সেক্ষেত্রে তারাও ভর্তি হতে পারেন যারা পাশ করে গিয়েছেন। তো এক্ষেত্রে আপনারা একই সাথে 2-3টা ইয়ারেও ভর্তি হতে পারেন। আপনারা নিয়মিত ক্লাসগুলি করলেন, কিংবা রেকর্ডেড যদি সেই সময় উপস্থিত না থাকতে পারেন পরবর্তীতে ক্লাস রেকর্ডেড ক্লাসগুলি দেখে নিলেন, আপনার কনফিউশনের জায়গাটা সেখান থেকে পূরণ হয়ে গেল। তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবং আপনাদের বন্ধু বান্ধব এবং যারা আত্মীয় পরিজন আছেন হোমিওপ্যাথির সাথে সম্পৃক্ত তাদেরকেও এটা জানিয়ে দিবেন। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের নিউনেটাল জন্ডিসে। নিউনেটাল জন্ডিস হলো সদ্যজাত শিশুদের মধ্যে ঘটে যাওয়া একটি সাধারণ অবস্থা, যেখানে শিশুর শরীরের ত্বক এবং শরীরের চোখের সাদা অংশ হলদে হয়ে যায়। এটা আমরা সবাই জানি। যে কোনো মানুষেরই জন্ডিস হতে পারে। জন্ডিস হলো যদি রক্তে বিলিরুবিন নামে একটা পদার্থ বেড়ে যায়, সেক্ষেত্রে জন্ডিস হতে পারে। এবং বাচ্চাদের হওয়াটা খুবই কম, খুবই খুবই কম। কিন্তু এখানে কিন্তু আছে, জন্ডিস নিউনেটাল জন্ডিস হচ্ছে দুই রকমের, একটা প্যাথোলজিক্যাল, একটা ফিজিওলজিক্যাল। আচ্ছা, এগুলি আমরা সামনে পড়বো। যদি প্যাথোলজিক্যাল হয় তাহলে অবশ্যই অবশ্যই এর চিকিৎসার প্রয়োজন রয়েছে। নিউনেটাল জন্ডিস কি কারণে হয় সেটা আমরা আগে দেখব। বিলিরুবিন উৎপাদন বৃদ্ধি, যেহেতু একটা সদ্যজাত শিশুর রক্তে ব্লাড সেলের পরিমাণ বেশি থাকে এবং সেগুলো দ্রুতই ভেঙে যায় এবং বিলিরুবিন তৈরি হয়, যেহেতু তার লিভার মাত্র কাজ করা শুরু করেছে। হ্যাঁ, এত বিলিরুবিন সে হয়তো প্রসেস করতে সক্ষম না, সেক্ষেত্রে শিশুটির জন্ডিস দেখা দেয়। এবং এই নিউনেটাল জন্ডিসকে আমরা দেখবো যে উপর থেকে শুরু হয়। প্রথমে চেহারা হলুদ হবে, চোখ হলুদ হবে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে যাবে। এবং আমরা একটা পরীক্ষা করে থাকি হসপিটালে, যেটা করা হয়ে থাকে যে শিশুর বিলিরুবিন টেস্ট করা হয়ে থাকে, তার একটা চার্ট রয়েছে। প্রি ম্যাচিউর শিশুর একরকম, ম্যাচিউর শিশুদের আবার অন্যরকম একটা চার্ট রয়েছে বিলিরুবিনের। সেটা যদি আমাদের বাড়তে থাকে একান্তই এবং উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, তো সেটাকে আমরা বলি মারাত্মক জন্ডিস। সেটার চিকিৎসা তাৎক্ষণিক নিতে হবে। আমরা কোথায় ছিলাম? নিউনেটাল জন্ডিস কেন হয়, কারণে ছিলাম। যকৃতের অপরিপক্কতা, এটাই আসলে প্রধান কারণ। রক্তে বিলিরুবিনটা বেশি তৈরি হয় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যতটা বেশি তৈরি হয় তার লিভার কিন্তু ততটা পরিপক্ক না সেটাকে প্রসেস করতে, ধীরে ধীরে কাজ করে, কারণ সে মাত্রই যকৃত মানে লিভার মাত্রই কাজ শুরু করেছে, এই কারণে জন্ডিস দেখা দেয়। আরেকটা কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস। যদি মায়ের দুধ না পায় তাহলে ডিহাইড্রেশন হয় এবং কম খাওয়ার কারণে বাচ্চার জন্ডিসের লক্ষণ দেখা দিতে পারে। তো সেটা যদি মায়ের বুকের দুধ তাকে বেশি মানে পরিমিত পরিমাণে খাওয়ানো হয় তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। তারপর আরেকটা রয়েছে, সেটা হলো মায়ের দুধের জন্ডিস। মায়ের দুধে কিছু রাসায়নিক পদার্থ থাকে যা বিলিরুবিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে, তবে এটা স্বাভাবিকভাবে খুব বেশি ক্ষতিকারক নয়। অনেক সময় আমরা দেখি মাকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয় যেগুলোর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। রাসায়নিক পদার্থ, আজকাল কেমিক্যাল ওষুধের তো ছড়াছড়ি, যেহেতু অনেকেই দেখা যায় আমাদের সিজার করতে হচ্ছে, তখন তারা রাসায়নিক ওষুধই খেয়ে থাকে। তো তখন মায়ের দুধের কারণে বাচ্চার জন্ডিস দেখা দিতে পারে। এখন যেটা বলছিলাম যে শ্রেণী বিন্যাসে যাব আমরা, যে জন্ডিস
কয় প্রকার হতে পারে। জন্ডিস মূলত একদম প্রধানত দুই প্রকারই হতে পারে, একটা হলো ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা প্যাথোলজিক্যাল জন্ডিস। এখন আমরা একটু বুঝি ফিজিওলজিক্যাল কোনটা, প্যাথোলজিক্যাল কোনটা। ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা যেটা সাধারণ আর কি, যেটা কোনো সমস্যা না আসলে, সেটা 2 থেকে 3 দিনের মধ্যে শুরু হবে। প্রথম দিন বাচ্চার কোনো জন্ডিসের লক্ষণ থাকবে না এবং 1-2 সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে যাবে। যখন বেবির লিভার পরিপক্ক হবে তখন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং যখন মায়ের ব্রেস্ট ফিডিংটা তার ঠিক থাকবে, ডিহাইড্রেশনের কোনো কারণ থাকবে না, তখন ঠিক হয়ে যাবে। আর প্যাথোলজিক্যাল জন্ডিসটা কোনটা, যেটা শুরু হবে জন্মের 24 ঘন্টার মধ্যে এবং খুব দ্রুতই শরীরে ছড়িয়ে পড়বে। আপনি এখন দেখছেন তার চেহারা হলুদ হয়ে গেছে, একটু পর আস্তে আস্তে তার সারা শরীর হলুদ হয়ে যাচ্ছে, হাতের তালু পায়ের তালু হলুদ হয়ে যাচ্ছে। সেটা অনেক সময় দেখা যায় যে রক্তের গ্রুপের যদি অসঙ্গতি থাকে মায়ের সাথে, কিংবা যদি লিভারে কোনো হেপাটাইটিস জাতীয় সমস্যা থাকে, তাহলে প্যাথোলজিক্যাল জন্ডিসটা দেখা যায়। ব্রেস্ট ফিডিং জন্ডিস যেটা আমরা আগেই পড়েছি, সেটা হলো দুধের পরিমাণ কম হলে শিশুর যদি ডিহাইড্রেশনে থাকে, তো সেক্ষেত্রে আমরা মাকে ট্রেনিং দিব কিভাবে দুধ খাওয়াতে হয় এবং শিশুর ইউরিন এর মাধ্যমে আমরা জানবো যে তার ঠিক মতো দুধ খাওয়া হচ্ছে কিনা। আরেকটা ব্রেস্ট মিল্ক জন্ডিস, যেটা হচ্ছে মায়ের দুধে যদি রাসায়নিক কেমিক্যালের কিছু উপস্থিতি থাকে, তো সেটা বিলিরুবিন বাড়াতে পারে। এখন আসি আমরা নিউনেটাল জন্ডিসের লক্ষণগুলির মধ্যে। ত্বকের হলদে রং, চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, শিশুর দুর্বলতা ও অবসাদ, খাবারের প্রতি অনীহা, মূত্র ও মলের পরিবর্তন, ওজন কমে যাওয়া, এই 6টা হচ্ছে প্রধান লক্ষণ। আমরা যখন দেখব শিশুর ত্বকের রং হলুদ হয়ে যাচ্ছে, তখন সাধারণত আমরা জন্ডিস বুঝে ফেলি। তারপর চোখের সাদা অংশটা হলুদ হয়ে যাবে, যেটাকে আমরা ক্লেরা বলি। শিশুর দুর্বলতা থাকবে, ক্লান্ত থাকবে এবং খেতে চাইবে না। সে এতই দুর্বল হয়ে পড়বে যে মায়ের বুকে দুধ টেনে খেতে তার কষ্ট হবে। এছাড়াও শিশুর মল ফ্যাকাশে হয়ে যাবে অথবা সাদা হয়ে যাবে এবং শিশুর মূত্র গাঢ় হলুদ অথবা কমলা রং ধারণ করবে এবং শিশুর ওজন আস্তে আস্তে কমে যাবে। শিশুর ওজন নর্মালি, আমি তো আগেই বলেছি আপনাদের, প্রথম সপ্তাহে কিছুটা কমে, ঠিক আছে। এর কিছু হোমিওপ্যাথিক ওষুধ এখানে আমি নিয়ে এসেছি, আপনারা দেখতে পারেন। কিন্তু আমরা কিন্তু এভাবে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কিংবা খুব স্পেসিফিক লক্ষণ ছাড়া আমরা ইন্ডিভিজুয়াল লক্ষণে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি। এছাড়া আমরা ওষুধ দেব না এখানে। তারপরেও কিছু ওষুধের নাম অ্যাড করা হয়েছে। এরপর আমরা যাব ব্যবস্থাপনায়। যদি তার প্যাথোলজিক্যাল জন্ডিস হয়, তাহলে ফটোথেরাপি অনেক প্রয়োজন। ফটোথেরাপি হচ্ছে নিউনেটাল জন্ডিসের সবচেয়ে সাধারণ চিকিৎসা। বিশেষ এক ধরনের আলো দেওয়া হয়, বাচ্চার চোখ এবং যৌনাঙ্গ ঢেকে রাখা হয় এবং সেই আলোটা দেওয়ার মাধ্যমে একটা চিকিৎসা করা হয়, সেটাই হলো ফটোথেরাপি। সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করতে হবে, কারণ যেটা ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল যে জন্ডিস সেটা, কিংবা যেটা ডিহাইড্রেশনের কারণে জন্ডিস হয়ে থাকে, সেটা ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে ঠিক হয়ে যায়, কোনো ওষুধেরও প্রয়োজন পড়ে না। কিন্তু যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয়ে থাকে, যেখানে ব্লাডের সমস্যা থাকে, সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হতে পারে। মায়ের দুধ খাওয়ানোর সময় বৃদ্ধি করতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, শিশুকে বিলিরুবিনের মাত্রাটা নিয়মিত পরীক্ষা করতে হবে। নিউনেটাল জন্ডিস সাধারণত সময়ের সাথে ঠিক হয়ে যায়, তবে প্যাথোলজিক্যাল জন্ডিস হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্যাথোলজিক্যাল জন্ডিস হলে অবশ্যই প্রতিদিনই চেক আপের মধ্যে থাকতে হয়। যদি শিশু হসপিটালে থাকে তাহলে তো ডাক্তার ডেলি দেখবেই, আর যদি সে বাড়িতে থাকে তাহলেও যে একজন নার্সের তত্ত্বাবধানে অবশ্যই থাকতে হবে, যে প্রতিদিন পরীক্ষা করে তাকে দেখতে হবে এবং মাকেও শেখাতে হবে কিভাবে
বুকের দুধ খাওয়াতে হয় এবং শিশুর যে যত্ন সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে। আর এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব